গাজার রাস্তায় শিশুদের কান্না, ধ্বংসস্তূপে চাপা পড়া পরিবার আর চারদিকে রক্তমাখা বাস্তবতা। এখন প্রশ্ন উঠছে, ইসরায়েলের এত আগ্রাসনের পরেও বিশ্ব কেন নীরব এবং আর কতদিন নীরব থাকবে? মানবিক সংকটে ডুবে থাকা ফিলিস্তিনির জনগণ কি এবার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের রাষ্ট্র হিসেবে পরিচয় ফিরে পাবে? ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু ভারত, তারা কি এবার মুখ খুলতে সাহসী হবে, নাকি নীরব সমর্থনেই সীমাবদ্ধ থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র? ঠিক যখন জাতিসংঘে শুরু হয়েছে ৮০তম সাধারণ অধিবেশন, ঠিক তখনই একসাথে ব্রিটেন, কানাডা আর অস্ট্রেলিয়া ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। এই সিদ্ধান্ত শুধু কি একটি কূটনৈতিক পদক্ষেপ, নাকি এটি ইসরায়েল আর তার সবচেয়ে বড় মিত্র আমেরিকার উপর একটা বড় রাজনৈতিক চাপ? প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা খুঁজবো বছরের পর বছর ধরে ফিলিস্তিনিতে মানবিক এই সংকট, সারা পৃথিবীর বড় বড় দেশ নীরব ভূমিকা, রাষ্ট্রসংঘ বা জাতিসংঘের এই ৮০তম অধিবেশন এবং সবশেষ ফিলিস্তিনি আলাদা রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে তাদের মানচিত্রে জায়গা পাবে, নাকি ব্রিটেন, কানাডা বা অস্ট্রেলিয়ার এই স্বীকৃতি শুধুই কাগজে কলমে থাকবে? প্রিয় দর্শক, আজকের এই আলোচনায় প্রতিদিনকার মতো আমার সঙ্গী, সাংবাদিক, বিশ্লেষক, বন্ধু পরমাশিস খোসরায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। অত্যন্ত মানবিক সংকট, তুমি জানো যে কয়েক দশক ধরে, আমি বলবো যে মানব সভ্যতার ইতিহাসে অত্যন্ত কলঙ্কজনক একটি অধ্যায় আমরা দেখেছি, যে ইসরায়েলের আগ্রাসনে মানবিকভাবে তো বটেই, সামগ্রিকভাবে গোটা বিশ্বের কাছে একেবারে নেতিবাচক দৃষ্টান্ত ইসরায়েলের এই আগ্রাসন, এবং তার মিত্র দেশগুলো মুখে কুলুপ দিয়ে বসে রয়েছে। কিন্তু তার মধ্যেই এখন নতুন করে আবার কোথাও গিয়ে মনে হচ্ছে যে ট্যালেন্টের শেষে কোথাও একটা আলো দেখা যাচ্ছে। ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো দেশ ফিলিস্তিনিকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তুমি কিভাবে দেখছো বিষয়টি? দেখো, এখানে বিষয়টা এইভাবেই দেখা যে গতকাল কানাডা, ব্রিটেন বা অস্ট্রেলিয়া যে স্বীকৃতি ফিলিস্তিনিকে দিয়েছে, সেটার বাস্তবিক প্রেক্ষাপট, সেটা আগামী দিন কতটা আমরা দেখব, সেটা চাইতে বড় কথা, গোটা বিশ্বের জাতিসংঘের যখন ৮০তম অধিবেশন শুরু হচ্ছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে, সেই প্রাক্কালে দাঁড়িয়ে এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটাই তো একটা বড় বার্তা পৌঁছে দেবে গোটা বিশ্বের কাছে। কেননা এটা বিশ্ববাসীর কাছে সকলেই আমরা জানি যে এটা একটা মানবিক সংকট। মানবিক সংকটটা যখন বাস্তবিক পক্ষে আমরা মুখে বলছি, তার তো একটা বাস্তবিক প্রেক্ষাপট একদিন না একদিন মানুষ ফিরে পাবেই। ৬৫,০০০-এর বেশি মানুষ মারা গেছে। ধ্বংসের আরেক নাম ফিলিস্তিনি। ইসরায়েল ক্ষমতা আছে বলে তার শক্তি কায়েম করে বসে থাকবে আর গোটা বিশ্ব চুপ থাকবে, এটা তো হতে পারে না। ভারতের ইসরায়েল মিত্র বন্ধু হতে পারে, তার মানে এই নয় ইসরায়েলের কোনো অন্যায়কে ভারত সবসময় সমর্থন করবে। কেন করবে? এটা তো হতে পারে না। এবং এটা আমার মনে হয় এই জাতিসংঘের ৮০তম সম্মেলনের মুখে এই যে প্রাসঙ্গিক একটা সদর্থক ভূমিকা নিয়েছে ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া, এটা একটা অবশ্যই একটা বার্তা দেবে ইসরায়েলের বিরুদ্ধে এই মানবিক সংকট থেকে ওনাদেরকে সরে দাঁড়ানোর জন্য। কিন্তু শুধু বার্তা দিয়ে কি, এই শুকনো কথায় চিড়ে ভিজলে কি মানবিক সংকট নিরসন হবে পরমাশিস? কারণ তুমি তো জানো যে ইতিমধ্যেই ফিলিস্তিনিকে ১৩৮টি দেশ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইউরোপের মধ্যে আগে থেকেই স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে, সুইডেন কিন্তু এই বিষয়টি নিয়ে তাদের সংসদে আলোচনা করেছে। এবং তুমি জানো ফ্রান্সও গত কয়েক মাস ধরে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আলোচনা শুরু করেছে। এবার ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া যোগ দেয়া এটি একটি নতুন ঢেউ, ঠিক আছে। কিন্তু বাস্তবিক অর্থে, সত্যিকার অর্থে, যেটা আমি শুরুতেই বলছিলাম, যে এই স্বীকৃতি দেওয়ার পরে ফিলিস্তিনিতে আদৌ মানবিক সংকট নিরসন হবে কিনা? দেখো, আমার মনে হয় সময় লাগবে, কিন্তু হবে। তার কারণ বিষয়টা হচ্ছে এরকম, সকলেই যখন একটা বিরুদ্ধের জায়গায় চলে যাবে, সকলেই যখন একটা সহমত পোষণ করবে, তখন তো তাকে সরে দাঁড়াতে বাধ্য হতে হবে, তো উপায় নেই। গোটা বিশ্ব একদিকে থাকবে আর ইসরায়েল একদিকে থাকবে, এটা তো হতে পারে না। ইসরায়েল তো একদিকে নয় পরমাশিস। ইসরায়েলের সামনে বড় শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র। এবং শুধু তাই নয়, তুমি এটা জানো এবং দর্শকরা অনেকেই যারা ইসরায়েলের আগ্রাসনের খবর রাখেন, তুমি তোমার মাধ্যমে দর্শকদের আগেই বলেছি যে এই
জাতিসংঘের যেখানে ৮০তম বৈঠক চলছে নিউ ইয়র্কের ম্যানহাটন জাতিসংঘের বা রাষ্ট্রসংঘের সদর দপ্তরে, এবং সেই জাতিসংঘের স্থায়ী যে 5টি দেশ আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন, তাদের মধ্যে অলমোস্ট কিন্তু তুমি জানো যে আমেরিকা এখনো পর্যন্ত স্বীকৃতি দেয়নি, রাশিয়া অনেক আগেই দিয়েছে, চীন অনেক আগেই দিয়েছে, ফ্রান্স আংশিকভাবে সমর্থন দিয়েছে, যেটা এবং বললাম যে সংসদে আলোচনা হয়েছে, এবং ব্রিটেন গতকালকে দিয়েছে। অলমোস্ট জাতিসংঘের 5টি স্থায়ী সদস্য দেশের মধ্যে অলমোস্ট 4টি দেশের সমর্থন কিন্তু এবং স্বীকৃতি কিন্তু অলমোস্ট ফিলিস্তিনিরা পেয়ে গিয়েছেন। কিন্তু তারপরেও কতটা বাস্তবিক যে ফিলিস্তিনি আলাদা রাষ্ট্র হিসেবে তাদের ভূখণ্ডে মাথা তুলে দাঁড়াবে, ইসরায়েলের আগ্রাসন মুক্ত হবে ফিলিস্তিন, টেলিভিশনে এই হাহাকার এই ছবি আর সত্যিকার অর্থে আর দেখতে ইচ্ছে করছে না। মানে সত্যিকার অর্থে একজন মানুষ হিসেবে যখন এই আগ্রাসনের ছবি টেলিভিশন বা গণমাধ্যমগুলোতে আসছে, কোথাও গিয়ে হৃদয় নিংড়ে আসছে, মানে কোথাও গিয়ে চোখে জল আর আটকে রাখা যাচ্ছে না। পরমাশিস, দেখো, তোমার কথাতেই বলি, জাতিসংঘের 5টি দেশের মধ্যে 4টি দেশই মোটামুটি তারা সকলেই ফিলিস্তিনিকে সমর্থন দিয়েছে, বাকি থাকলো আমেরিকা। ধরে নিচ্ছি ক্ষমতাশালী দেশ হচ্ছে আমেরিকা, কিন্তু তাহলে তো জাতিসংঘের সম্মেলনের কোনো প্রাসঙ্গিকতা থাকে না। সকলেই যখন সমর্থন দেবে তখন আমেরিকা শুধু ইসরায়েলের পাশে দাঁড়াবে, তাহলে তো জাতিসংঘের সম্মেলনের কোনো প্রাসঙ্গিকতা নেই। বাংলাদেশ অন্তর্বর্তী সরকার, বাংলাদেশ পর্যন্ত এই বিষয়টাকে সমর্থন দিয়েছে, দিতে হবে। মানবিক এখানে একটা মানবিক সংকটের প্রশ্ন হচ্ছে, জাতিসংঘ কেন গঠন হয়েছিল? জাতিসংঘ কিসের কথা বলে? মানুষের অধিকারের কথা বলে। এবং এক্ষেত্রে বাংলাদেশকে নিয়ে অনেকেই কথা, মানে বাংলাদেশের এই বিষয়টি অত্যন্ত খুবই ইতিবাচক। দেখো, বাংলাদেশের সঙ্গে শুধুমাত্র প্যালেস্তাইন ইস্যুতে ইসরায়েলের সঙ্গে কিন্তু কূটনৈতিক কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের 5 দশক আগে সমর্থন প্রত্যাহার করেছিল বাংলাদেশ, এবং শুধুমাত্র তার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই, এবং এই বাংলাদেশের কোনো মানুষ ইসরায়েলে তারা ভ্রমণ করেন না, এবং সে দেশের পাসপোর্টে পুরোপুরি লেখা থাকে যে এই পাসপোর্ট শুধুমাত্র ইসরায়েলের জন্য কার্যকর নয়। এই যে এই প্রতিবাদ কিন্তু বাংলাদেশের মতো একটি দেশ তারা কিন্তু 5 দশক ধরে তাদের মতো করে আসছে। সুতরাং এই আজকের যে ব্রিটেন, কানাডা মতো দেশ, পশ্চিমা দেশগুলো যখন এই কথা বলেছে, তার আগেই কিন্তু বাংলাদেশের বিষয়টি আলোচনায় আসা উচিত ছিল। বিশ্ব গণমাধ্যমে কিন্তু সেটি কখনোই খুব বেশি বলিষ্ঠভাবে আসেনি। কিন্তু আমাদের বলতে হবে, ভারত ইসরায়েলের বন্ধু দেশ হলেও অন্যায়কে সমর্থন করবে নাকি ভারত? এটা কি ইসরায়েল মনে করে নাকি? এবং এটা অত্যন্ত প্রাসঙ্গিক। চিড়ে কবে ভিজবে সেটা পরের কথা, কিন্তু চিড়ে ভেজানোর প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছে, এটা মাথায় রাখতে হবে। কেন আজকের এই 3টি দেশের সমর্থন কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সে বিষয়েও কিন্তু আলোচনায় আসছে। যেমন দীর্ঘদিন ধরে আমেরিকা এবং ইসরায়েল পশ্চিমা ব্লকের নিয়ন্ত্রণ রেখেছিল। এবার প্রথমবারের মতো ওয়াশিংটনে ঘনিষ্ঠ দেশগুলো ইসরায়েলকে অস্বস্তিতে ফেলছে বা ফেলার যে পরিকল্পনা, সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এটি একটা সদর্থক ভূমিকা। এটি আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে দখলদার এবং মানবাধিকার লঙ্ঘনকারী দেশ হিসেবেও কিন্তু এবার রাষ্ট্রসংঘের যে এই বৈঠকে তুলে ধরা সহজ হবে। ফিলিস্তিনিদের কূটনৈতিক উপস্থিতি শক্তিশালী হবে, এবং আন্তর্জাতিক আদালত, চুক্তি, এমনকি বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রেও এই যে আজকে যারা স্বীকৃতি দিয়েছে সব মিলে 138টি দেশ, তাতে কিন্তু ফিলিস্তিনির অর্থনৈতিক বা বাণিজ্যিক স্বীকৃতি সেটি কিন্তু কিছুটা সুসংহত হবে বলে মনে হচ্ছে। তুমি কিভাবে দেখছো? একদমই তাই। জাতিসংঘের যে সম্মেলনে যে বিষয়গুলো উত্থাপিত হবে, সেই জায়গায় কে কোন কাজ করছে তার তো চুলচেরা বিশ্লেষণ হবে। তো তার প্রাক্কালে এই যে সিদ্ধান্ত অবশ্যম্ভাবে জাতিসংঘের যে আলোচনা হবে, যে সমালোচনা হবে, যে চুলচেরা বিশ্লেষণ হবে, কে কোন প্রেক্ষাপটে এক একটা দেশের সঙ্গে একটা দেশের সম্পর্ক করছে, কে কি করছে, তার যে চুলচেরা বিশ্লেষণ হবে। এখানে এটাই তো মোক্ষম সময় ছিল এই সিদ্ধান্ত নেওয়া। তবে কিন্তু বেশ প্রশ্ন ঘুরে ফিরে আসছেই যে স্বাধীন রাষ্ট্র গঠনে এই সিদ্ধান্তগুলো কতটা কার্যকর হবে, অর্থাৎ স্বীকৃতিগুলো কিভাবে কতটা কার্যকর হবে। স্বীকৃতি পেলেই কিন্তু রাষ্ট্র গঠন করা সম্ভব নয় পরমাশিস। তবে আন্তর্জাতিক স্বীকৃতি মানে ফিলিস্তিনি এখন আর সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রিত এলাকা হিসেবে পরিগণিত হবে না, বরং রাষ্ট্র হওয়ার যোগ্য ভূমি হিসেবে দেখা হবে আন্তর্জাতিক মহলে। আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা
চালাতে, ফিলিস্তিনিকে একটা শক্ত ভূমি, জায়গা, জমি পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা। আমি যেটা শুরুতেই বলছিলাম যে অর্থনৈতিকভাবে সরাসরি সাহায্য এবং বাণিজ্যিক চুক্তি করার ক্ষেত্রে কিন্তু এই যে 138টি দেশ স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনিকে, তাতে কিন্তু সহযোগিতা হবে। তবে বাধা কিন্তু এখনো রয়েছে। যেমন এই যে দখলদারিত্বে ইসরায়েলের সেনা, সেখানে প্রচুর সংখ্যক সেনার মোতায়েন রয়েছে এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার ভেটো দেবার ক্ষমতা। তুমি জানো 5টি এই যে রাষ্ট্রসংঘের বা জাতিসংঘের স্থায়ী 5টি দেশ বা 5 সদস্যের মধ্যে যে কোনো একটি দেশ যদি যে কোনো ইস্যুতে ভেটো দেয়, তবে কিন্তু গোটা প্রক্রিয়াটি জলে পড়বে। সুতরাং আমরা যতই বলি যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই প্রস্তাবনার বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে কিন্তু আখেরে কিন্তু কোনো লাভ হবে। দেখো, সেই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু 138টা দেশ যখন সমর্থন দিয়েছে, এটা মানবিক সংকটের দিক থেকে, সেদিক থেকে মার্কিন প্রশাসন গোটা পৃথিবীর বুকে বলে যখন বলছে এটা মানবিক সংকট, আর মার্কিন সরকার বলবে যে এটা মানবিক সংকট নয়, এটা তো হতে পারে না। এক বালতি দুধে এক ফোঁটা চোনা যদি মার্কিন সরকার ফেলে, তাহলে গোটা তো বিশ্ব চুপ করে থাকবে না, এটা তো হতে পারে না। মার্কিন প্রশাসন শুল্ক চাপিয়ে দিল ভারতকে, আর ভারত একেবারে মাটিতে মিশে গেল, তা তো হতে পারে না। সময়ের সঙ্গে কথা বলবে, আলোচনার টেবিলে কথা হবে, জাতিসংঘের অধিবেশনের তাহলে মূল প্রেক্ষাপট, তাহলে মার্কিন প্রশাসন যা বলবে সেটাই চলবে, এটা তো হতে পারে না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। আপনাদের সঙ্গে আমি সুব্রত এবং আমার সঙ্গে আমার বন্ধু সাংবাদিক বিশ্লেষক পরমাশিস খসড়ায়। আজকের আলোচনার প্রসঙ্গটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনারাও কি মনে করেন যে এই স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের ক্ষেত্রে এই যে 3টি দেশের স্বীকৃতি, সেই স্বীকৃতি আদৌ কোনো সুফল বয়ে আনবে কিনা, কিংবা এটি শুধু কাগজে কলমে থাকবে, বা এই স্বীকৃতির ফলে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ আরো বাড়বে কিনা, সে বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কিন্তু লিখে জানাতে পারেন। এবং অবশ্যই আমাদের আলোচনার শেষে আমরা ভারতের ভূমিকা নিয়ে আলোচনা করব এবং এক্ষেত্রে আপনারা আমার বিশ্বাস যে পুরো আলোচনা জুড়ে থাকবেন। তুমি জানো যে ইসরায়েল এবং আমেরিকার উপর একটি চাপ প্রয়োগ করার ক্ষেত্রে এই মুহূর্তে 3টি দেশের যে স্বীকৃতি প্রদান, সেটা কিন্তু একটা আবহ তৈরি হল। জাতিসংঘের যে অধিবেশন চলাকালীন সময় এই ঘোষণার তাৎপর্য হচ্ছে যে এই মঞ্চে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে এক ঘরে করা যাবে। বস্তুত হয়তো তারা এক ঘরে, আমরা কাগজে কলমে বা টেলিভিশনের ভাষায় নিউজে আমরা শিরোনাম দিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এক, সেই শিরোনাম দিতে পারবো, কিন্তু বাস্তবিক হবে কিনা সেটা সময় বলবে। ও একই সঙ্গে ইউরোপ এবং পশ্চিমা দেশগুলো যখন খোলাখুলি ফিলিস্তিনিকে মেনে নিচ্ছে, তখন আমেরিকার নীরবতা ভীষণ চোখেও পড়বে। এটা কিন্তু কূটনৈতিক আরেকটি ভাষা। আমরা একটি ঘরে, একটি টেবিলে 5 জন মানুষ রয়েছি, 5 জন মতামত দিচ্ছি, তার মধ্যে 4 জন বলছে, একজন চুপ, মৌন সমর্থন। তাহলে কি বাকি 4 জনের ক্ষেত্রে তুমি মৌন সমর্থন দিচ্ছ, না 4 জনের মতামতকে অগ্রাহ্য করছো? তাহলে কিন্তু খুব সহজেই তোমাকে আইডেন্টিফাই করা যাবে যে নীরব। সেক্ষেত্রে এটি একটি কূটনৈতিক চাপ বলেও মনে করা হচ্ছে। একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এটাকে প্রচারমূলক স্বীকৃতি বলে খাটো করতে চাইবেন ঠিকই, কিন্তু বাস্তবতা হলো এটি আন্তর্জাতিক কূটনৈতিক একটা কেন্দ্রস্থল বা কেন্দ্রবিন্দু হয়ে যাবে এই মার্কিন যুক্তরাষ্ট্র বা নিউ ইয়র্কের ম্যানহাটনে যে রাষ্ট্রসংঘের 80তম অধিবেশনে। এই প্রেক্ষাপটে অন্ততপক্ষে যে এই সম্মেলন শুরুর কয়েক ঘন্টা আগে এই 3টি দেশ, পশ্চিমা 3টি দেশ একদম ফিলিস্তিনিকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি এখানে একটি একদম সঠিক জায়গাতে তারা, মানে একেবারে সঠিক জায়গাতে তারা আঘাতটা মেরেছে। আমরা বলি না যে জায়গা মতো পেরেকটা পোতা হয়েছে, ঠিক একদম সঠিক জায়গায় পেরেকটা পুঁতে দিয়েছে। এখন ফিলিস্তিনি প্রতিনিধিরা জাতিসংঘে নতুন দায়িত্ব তুলতে পারবেন, পূর্ণ সদস্য পদ বা শান্তিরক্ষা বাহিনী পাঠানো এবং আন্তর্জাতিক তদন্তের ক্ষেত্রেও তাদের অধিকার প্রতিষ্ঠা হবে বলেও কিন্তু এই যে আজকে যে 3টি দেশের স্বীকৃতি, সেই বিষয়টিও কিন্তু সামনে আসবে বলে বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এবার তুমি বলো যে এই যে চাপ, এই যে বলছো, তুমি আর একটু সুন্দর করে দর্শকদের বলতে পারবে? দেখো, আমি তোমাকে একটা কথা বলি, যে কোনো বৈঠক যখন হয়, সেই বৈঠক চলাকালীন সে বৈঠকের সমস্ত সিদ্ধান্তটাকে, সেটাকে মিনিটস বলা হয়, সেটা লেখা হয়। তা সংবিধানে না, মানে অভিধানে দুটো শব্দ আছে, একটা নিন্দা প্রস্তাব, একটা হচ্ছে সমর্থন প্রস্তাব। একদম। তো নিন্দা প্রস্তাব যখন মিনিটসে লেখা হবে, সেটা তো নিন্দা আকারেই লেখা হবে। আমি কোন একটা বিষয়ে নিন্দা জানালাম, তার মানে এই নয় যে আমাকে বন্দুক নিয়ে, তরবারি নিয়ে রাস্তায় নামতে হবে। নিন্দা প্রস্তাবটা সফিস্টিকেটেড ওয়ার্ল্ডে বা শিক্ষিত সমাজে বা এই আন্তর্জাতিক বিভিন্ন আলোচনা চক্রে বা এই জাতীয় অধিবেশনে নিন্দা প্রস্তাবটা
গৃহীত হয় সেটা পরবর্তী সময় সেটা এক্সিকিউটিভ হয়, আর সমর্থন প্রস্তাবটাও তাই। আর একটা কথা আছে যে নীরবতায় সম্মতির লক্ষণ। ভারত যদি এখানে চুপ থাকে বা পৃথিবীর যে কোনো আরো শক্তিশালী কোনো দেশ, ছোট হোক আর বড় হোক, তারা যদি নীরব থাকে, এটা তুমি ধরেই নিতে হবে যে এটা একটা সমর্থনযোগ্য প্রস্তাব। নীরবতায় সম্মতির লক্ষণ। একটা জিনিস মানতে হবে, সমর্থন সহমত এই জাতীয় অধিবেশনে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা দেখো, এটা কিন্তু আলোচনায়, আমি যেমন বলছিলাম যে আলোচনায় খুব বেশি বাংলাদেশের ভূমিকাকেও সামনে আনা হয়নি। অতীতে তারা 5 দশক ধরে ফিলিস্তিনির কে সমর্থন দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে তারা তাদের স্বর চওড়া করে আসছিল। একই রকম ভাবে ভারতও যে ঐতিহাসিকভাবে ফিলিস্তিনিকে সমর্থন করেছে বা এই যে মানবিক সংকটের বিরুদ্ধে ভারত বলছে, সেটাও কিন্তু খুব বেশি প্রচারের আলোয় আসেনি, বরং প্রচারের আলোতে আসে ইসরায়েল ভারতের বন্ধু, বা আমরা দেখেছি যে নেতানিয়াহু নরেন্দ্র মোদীর বন্ধু, এইভাবে করে ফলাও করে আসে। সেটি খবরের কাগজে। বিষয়টা তোমাকে এখানে বলি, ভারত সরকার সবসময় বাংলাদেশ সরকারের পাশে থেকেছে, আর আওয়ামী লীগ প্রমাণ করেছে ভারত সরকার আওয়ামী লীগের পাশে থেকেছে। এই ইসরায়েলের পলিসিটাও তাই। একদম একদম খুব ভালো বলেছো। তাহলে ইসরায়েলের সঙ্গে ভারতের কৌশলগত বিষয়গুলো পরমাশির সামনে আনতে হবে, কারণ হচ্ছে এটাও খুবই ইম্পর্টেন্ট। কারণ ভূ রাজনীতিতে কেউ কিন্তু শত্রু নয়। এখন প্রতিবেশী কিংবা বন্ধু দুটো দেশের মধ্যে যুদ্ধ বা তাদের মধ্যে কোথাও মতবিরোধ হলে তৃতীয় কোনো পক্ষকে এমন ভাবে কূটনৈতিকভাবে সমর্থন দেয়া কিংবা বোঝানো, সেটা কিন্তু ভারতের পক্ষ থেকে সবসময় কূটনৈতিকভাবে, এবং আমি বলবো যে ভারতের ক্ষেত্রে খুব বুদ্ধিমত্তার মধ্য দিয়ে এই কূটনীতিটা ভারত অন্ততপক্ষে কয়েকটি দেশের সঙ্গে তো আমরা দেখেছি। সেক্ষেত্রে আমরা দেখেছি যে ইসরায়েলের সঙ্গে কৌশলগত সম্পর্ক ঘনিষ্ঠ তার বিষয়টি সামনে এসেছে, এবং প্রতিরক্ষা বিষয়ে সবসময় বলা হয় যে আমাদের সামরিক বাহিনীতে ইসরায়েলের প্রযুক্তি প্রচুর পরিমাণে ব্যবহার হয়। একই সঙ্গে তুমি জানো যে কৃষি খাতেও ইসরায়েলের প্রচুর প্রযুক্তিগত ভাবে বা ভারতের কৃষি ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার হয়। এটা একেবারেই অস্বীকার করার মতো। আলোচনার ক্ষেত্রে আমরা অনেক সময় প্রশ্ন তুলতে পারি যে মোদী সরকার প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনা করতে কেন দ্বিধাগ্রস্ত হন। এটা ঠিক যে কখনোই কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রীকে ইসরায়েলের আগ্রাসন নিয়ে কথা বলতে শোনা যায়নি, তার মুখ থেকে সেই ধরনের কথা আমরা গণমাধ্যমে পাইনি। কিন্তু ভারতের পক্ষ থেকে প্যালেস্তানের ওপর আগ্রাসন কিংবা প্যালেস্তানের মানবিক সংকট নিয়ে কিন্তু বারবারই ভারতের কূটনৈতিক মহল থেকে বলা হয়, বা আমাদের যে সাউথ ব্লক সেখান থেকে সবসময় বলা হয়, এবং মানবিক সাহায্য করার ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা ভারতীয়দের শান্তিরক্ষা বাহিনী বা ভারতের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় দেখি উদ্যোগী হতে। তবে ফিলিস্তিনিদের প্রতি ভারতের জনগণের সহানুভূতি, এটিও একটি উল্লেখযোগ্য বিষয়। তুমি জানো কলকাতা সহ বিভিন্ন রাজ্যে একেবারে হাজার হাজার লাখ লাখ মানুষ ফিলিস্তিনের পক্ষে মিটিং এবং তাদের এই মানবিক সংকটের আমরা সবসময় দেখি। কলকাতার বুকেও কিন্তু অসংখ্য মিছিল প্রতিদিন কোনো না কোনো ভাবে হয়, এটা স্বাভাবিক। এখন জাতিসংঘ অধিবেশনে ভারত সম্ভবত এই দুই রাষ্ট্রের বিষয়ে সমাধানকে পুনরায় সমর্থন করবে কিংবা করবে না, সেটি অবশ্য ভারতের কূটনৈতিক কৌশল কি হবে সেটি অবশ্য পরবর্তীতে এই রাষ্ট্রসংঘের 80তম বৈঠক শেষ হওয়ার পরই বোঝা যাবে। তবে প্রশ্ন আছে যে বন্ধু ইসরায়েলের বিরুদ্ধে ভারত আদৌ মুখ খুলবে কিনা, এটি কিন্তু কূটনৈতিক মহল থেকে প্রশ্ন এসেছে, এবং ভারতের যারা সমালোচক তারা বলছেন যে ভারতের কাছে এটা কিন্তু একটা কঠিন কূটনৈতিক পরীক্ষাও। একদিকে ইসরায়েল এবং সেখানে মানবিক সংকট, অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রীর একেবারে ঘনিষ্ঠতম বন্ধু বেঞ্জামিন নেতানিয়াহু। সুতরাং কাকে ছেড়ে কাকে রাখবেন, এটা অবশ্যই আমাদের দেশের কূটনীতি যারা এই ডিল করেন তাদের কাছে একটা বড় প্রশ্ন। তুমি কিভাবে দেখছো বিষয়টি? দেখো, ভারতের পাশে দাঁড়ানোর একটা অবশ্যই যেটা হচ্ছে যে তুমি যে বলে কৃষি খাতে প্রতিরক্ষা খাতে ইসরায়েলের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক আছে। আজকের দিনে দাঁড়িয়ে কেউ শত্রু কেউ মিত্র এই বিষয়টা কিন্তু অভিধান থেকে তুলে দেওয়া উচিত। প্রত্যেকটা দেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্যিক, সাংস্কৃতিক, প্রতিরক্ষা ক্ষেত্রে সবকিছু সম্পর্ক রাখতে পারে, কিন্তু অন্যায়টা অন্যায়, ন্যায়টা ন্যায়। এখানে যে প্রশ্নটা হচ্ছে মানবিক সংকট নিয়ে, মানবিক সংকটের পাশে দাঁড়িয়েছে 138টি দেশ। আমার বিশ্বাস ইসরায়েলের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর যদি বন্ধুত্ব থেকেই থাকে, ধরে নিচ্ছে আছে বা সুসম্পর্ক আছে আমাদের সঙ্গে বিভিন্ন বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে, ঐতিহাসিক সম্পর্কই ধরে নিচ্ছে, বাণিজ্যিক বা প্রতিরক্ষা, কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে যে আমি যদি মানবিক সংকট নিয়ে এরকম একটা আমার কার্যকারিতা রাখি, তাহলে কি তুমি কি আমাকে সমর্থন করবে কি করবে না? আলোচনার টেবিলে আলোচনা হবে, কথা হবে, শোধরানোর জায়গা, সংশোধনের একটা জায়গা থাকবে, বোঝানোর জায়গা থাকবে। তাহলে জাতিসংঘের অধিবেশন হচ্ছে কেন?
পারছেন? অবশ্যই ভারত এই জায়গাটা থেকে একটা কূটনৈতিক ভাবে মানবিক সংকটের পক্ষেই কিন্তু আমার ধারণা, আমার ব্যক্তিগত অভিমত, আমার ধারণা মানবিক সংকটের পক্ষেই কিন্তু ভারত তার অবস্থানকে জানান দেবে কূটনৈতিক ভাবে। একদমই, অবশ্যই তাই। কারণ আমরা যেভাবে দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে এই শুল্ক বাণিজ্যের ক্ষেত্রে আমাদের দেশের প্রধানমন্ত্রী যেভাবে চোখে চোখ রেখে কথা বলেছেন, এবং এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের যে অ্যাগ্রেসিভ যে মনোভাব, যে তারাই সবকিছু সেই সিদ্ধান্ত নেবেন এবং তারাই সব সিদ্ধান্ত সব দেশের ওপর চাপিয়ে দেবেন, সেই দেশের জনগণের সুবিধে অসুবিধে সেই দেশের সরকার দেখবেন না, মার্কিন যুক্তরাষ্ট্রই বলে দেবেন যে কিভাবে বাণিজ্য হবে কিভাবে বাণিজ্য হবে না এবং কার সঙ্গে কিভাবে বাণিজ্যিক ডিল করতে হবে। সেই বিষয়টি যে আসলে সত্যি ভারতের ক্ষেত্রে খুব বেশি কার্যকর হয়নি, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের পর থেকে এক এক শুল্ক বাধার পরও তুমি জানো যে ভিসা সংক্রান্ত অনেক ক্ষেত্রে নানা ধরনের সিদ্ধান্ত চাপিয়ে ভারতকে একটা চাপে ফেলার চেষ্টা করছে। আমার বিশ্বাস যে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে আমাদের দেশের প্রধানমন্ত্রী বা ভারতের পক্ষ থেকে যেরকম ভাবে সুদৃঢ় ভাবে তাদের যে অধিকারের প্রশ্নে কথা বলেছে, আমার বিশ্বাস যে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে এই মানবিক সংকট সমাধানের ক্ষেত্রে আমাদের দেশের প্রধানমন্ত্রীও বন্ধু নেতানিয়াহুর চোখে চোখ রেখেই এই বিষয়টি সমাধানের জন্য অনুরোধ করবেন, কিংবা ভারত তার অবস্থান পরিষ্কার করবে। পরমাশিস, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি দীর্ঘ সময় আমাদের দর্শকদের সামনে তুমি তোমার মূল্যবান বিশ্লেষণ পেশ করলে। তোমাকে ধন্যবাদ জানিয়ে শুধু শেষ করব এই কথা বলে যে ফিলিস্তিনিদের স্বীকৃতি এটি কেবল একটি এই মুহূর্তে কোনো ঘোষণা নয় বা ঘোষণাপত্র নয়, এটি বলতে চাই যে এটি এই মুহূর্তে নতুন আন্তর্জাতিক এক বাস্তবতার সূচনাও। মানবিক সংকটের সময় বিশ্ব যদি পাশে দাঁড়ায়, তবে ইতিহাসে এটাই প্রমাণ হবে যে দখলদারিত্ব চিরস্থায়ী নয়। কিন্তু সামনে অনেকগুলো বড় প্রশ্ন পরমাশিস রয়েছে, যেমন ইসরায়েল আমেরিকা এই স্বীকৃতিকে কতটা পাত্তা দেবে, ভারত কি সত্যি তার কূটনৈতিক সাহস দেখাতে পারবে, যেটা আমি আগেই বলেছি, আর ফিলিস্তিনি কি স্বাধীন রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারবে, নাকি এটি থেকে যাবে কেবলই এক অসমাপ্ত লড়াই। প্রিয় দর্শক, আপনারা আজকের এই আলোচনায় কোন অংশের সঙ্গে সহমত কিংবা কোন অংশের সঙ্গে ভিন্নমত প্রতিদিনকার মতো আজকেও লিখে জানাতে ভুলবেন না, এবং এই ভিডিওটি নিঃসন্দেহে এই মুহূর্তে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করব, কারণ আমরা এভাবেই জনমত গড়ার কাজ করব। কারণ ফিলিস্তিনিতে এই ইসরায়েলের আগ্রাসন বন্ধ হতেই হবে, যে কোনো মূল্যেই হোক এই বন্ধ করতেই হবে। আমরা বাবুই পাখির মতো ছোট ছোট করে যদি একটি বাসা তৈরি করতে পারি, এক সময় এই বাসাই হিমালয় পর্বত হয়ে দাঁড়াবে, এবং এক্ষেত্রে সারা বিশ্বের বুকে এই মুহূর্তে যে ইসরায়েলি আগ্রাসন, সেই আগ্রাসন মুক্ত হবে, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হবে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে প্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে। পরমাশিস, তোমাকেও অনেক ধন্যবাদ। তুমি আমাদের সঙ্গে মূল্যবান সময় দর্শকদের সামনে তুমি তোমার মতামত শেয়ার। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলে নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।